মাটি সুফলা নদী সুজলা, মাটি সুফলা নদী সুজলা, স্বপ্নের রঙে আঁকাই শ্যামল বাংলা। আমার শ্যামল বাংলা, শ্যামল বাংলা, আমার শ্যামল বাংলা, ওই শ্যামল বাংলা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলা অনুষ্ঠানে। শুরুতে জানিয়ে রাখছি, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলার আজকের পর্বে দেখাবো আধুনিক হাইড্রোপনিক পদ্ধতিতে চাষাবাদ নিয়ে বিশেষ প্রতিবেদন, কেয়ার বাংলাদেশের মৌমাছি পালন ও মধু উৎপাদনের ওপর মূল প্রতিবেদন। সবশেষে থাকবে বেগুন চাষিদের জন্য বেগুনের পোকামাকড় ও রোগবালাই দমনের ওপর কৃষি টিপস। অতি প্রাচীন কাল থেকে কৃষকেরা জমিতে বিভিন্ন প্রকার ফল, ফুল ও ফসলের চাষাবাদ করে আসছেন নিজেদের প্রয়োজনের তাগিদে। সভ্যতার উন্নয়নে পরিবর্তিত হয়ে আসছে বিজ্ঞান, আর সেই সাথে পরিবর্তন ঘটেছে মাটি ও মানুষের। প্রাচীন চাষাবাদ দিনে দিনে আধুনিক রূপ লাভ করেছে। সেই ধারাবাহিকতায় শৌখিন বা নগরবাসীর জন্য শুরু হয়েছে মাটি ছাড়াই চাষ পদ্ধতি, যে পদ্ধতির নাম হাইড্রোপনিক পদ্ধতি। প্রিয় দর্শক, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলায় এখন আপনাদের জন্য থাকছে আধুনিক হাইড্রোপনিক পদ্ধতিতে চাষাবাদ নিয়ে বিশেষ প্রতিবেদন। তো চলুন বিশেষ প্রতিবেদনটি দেখে আসি। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তাই কৃষি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এদেশের জন্য অপরিহার্য। কিন্তু নানারূপ প্রতিকূল অবস্থা ও মানুষের উদাসীনতার জন্য কৃষি উৎপাদন আজ হুমকির সম্মুখীন। অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় আবাদি জমির পরিমাণও হ্রাস পাচ্ছে উল্লেখযোগ্য হারে। সুতরাং ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণার্থে ভিন্নধর্মী খাদ্য উৎপাদন ব্যবস্থার সম্প্রসারণ আজ জরুরি হয়ে পড়েছে। হাইড্রোপনিক এমনই একটি ভিন্নধর্মী খাদ্য উৎপাদন ব্যবস্থা। এই পদ্ধতিতে নগরবাসী নগর কৃষক হিসেবে শখে বা পারিবারিক প্রয়োজনে হাইড্রোপনিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারেন বাসাবাড়ির ছাদে বা বারান্দায়। প্রিয় দর্শক, শ্যামল বাংলায় আজ আপনাদের দেখাবো হাইড্রোপনিক পদ্ধতি সম্পর্কে। হাইড্রোপনিক একটি অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা। সাধারণত নিয়ন্ত্রিত পরিবেশে মাটির পরিবর্তে পানিতে গাছের প্রয়োজনীয় খাবার সরবরাহ করে ফসল উৎপাদন করাকেই হাইড্রোপনিক পদ্ধতির চাষ বলা হয়। আমরা 2006 সাল থেকে উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের আওতায় যে সবজি বিভাগ আছে, সবজি বিভাগে 2006 সাল থেকে হাইড্রোপনিক প্র্যাকটিসের উপরে কাজকর্ম করে আসা হচ্ছে। সাধারণত দুটি উপায়ে হাইড্রোপনিক পদ্ধতিতে চাষাবাদ করা যায়। এক হচ্ছে সঞ্চালন পদ্ধতি এবং অপরটি সঞ্চালনবিহীন পদ্ধতি। সঞ্চালন পদ্ধতি, এ পদ্ধতিতে গাছের অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান যথাযথ মাত্রায় মিশ্রিত করে একটি ট্যাঙ্কে নেওয়া হয় এবং পাম্পের সাহায্যে পাইপের মাধ্যমে ট্রেতে পুষ্টি দ্রবণ সঞ্চালন করে ফসল উৎপাদন করা হয়। প্রতিদিন অন্ততপক্ষে 7 থেকে 8 ঘন্টা পাম্পের সাহায্যে এই সঞ্চালন প্রক্রিয়া চালু রাখা প্রয়োজন। এই পদ্ধতিতে প্রাথমিকভাবে ট্রে, পাম্প এবং পাইপের আনুষঙ্গিক খরচ একটু বেশি হলেও পরবর্তী বছর থেকে শুধু রাসায়নিক খাদ্য উপাদানের খরচ প্রয়োজন হয়। ফলে দ্বিতীয় বছর থেকে উৎপাদন ব্যয় বহুলাংশে হ্রাস পায়। সঞ্চালনবিহীন পদ্ধতি। সঞ্চালনবিহীন পদ্ধতিতে একটি ট্রেতে গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদান সমূহ পরিমিত মাত্রায় সরবরাহ করে সরাসরি ফসল উৎপাদন করা হয়। খাদ্য উপাদান সরবরাহের জন্য এখানে কোনো প্রকার পাম্প বা পানি সঞ্চালনের প্রয়োজন হয় না। এক্ষেত্রে খাদ্য উপাদান মিশ্রিত দ্রব্য এবং উহার উপর স্থাপিত কর্কশিটের মাঝে 5 থেকে 7 সেন্টিমিটার পরিমাণ ফাঁকা রাখতে হবে এবং কর্কশিটের উপরে 4 থেকে 5টি ছোট ছোট ছিদ্র করে দিতে হবে, যেন সহজেই বাতাস চলাচল করতে পারে এবং গাছ তার প্রয়োজনীয় অক্সিজেন কর্কশিটের ফাঁকা জায়গা থেকে সংগ্রহ করতে পারে। আমাদের দেশের মানুষ খুব সহজেই এই পদ্ধতি অনুসরণ করে প্লাস্টিক বালতি, পানির বোতল, মাটির পাতিল ইত্যাদি ব্যবহার করে বাড়ির ছাদে, বারান্দা এবং খোলা জায়গায় সঞ্চালনবিহীন পদ্ধতিতে সবজি উৎপাদন করতে পারে। তাছাড়া এতে খরচও তুলনামূলক কম হয়ে থাকে। প্রিয় দর্শক, এবার জেনে নেই হাইড্রোপনিক পদ্ধতিতে কি কি ফসল উৎপাদন করা যায়। পাতা জাতীয় সবজির মধ্যে লেটুস, কলমি শাক, বিলাতি ধনিয়া, বাঁধাকপির চাষ উপযোগী। ফল জাতীয় সবজির মধ্যে টমেটো, বেগুন, ক্যাপসিকাম, ফুলকপি, শসা, ক্ষীরা সহ বিভিন্ন সবজির চাষ করা যায়।
ফলের মধ্যে হাইড্রোফনিক পদ্ধতিতে স্ট্রবেরি চাষ সবচেয়ে লাভজনক। এছাড়া ফুলের মধ্যে অ্যান্থোরিয়াম, গাঁদা, গোলাপ, অর্কিড, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন প্রজাতির ফুলের চাষ করা সম্ভব। চারা উৎপাদন। হাইড্রোফনিক পদ্ধতিতে চারা উৎপাদনের জন্য স্পঞ্জ ব্লক ব্যবহার করা হয়। সাধারণত স্পঞ্জকে 30 সেন্টিমিটার ইন্টু 30 সেন্টিমিটার সাইজে কেটে নিতে হবে এবং এই স্পঞ্জকে 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 2.5 সেন্টিমিটার প্রস্থে বর্গাকারে ডট ডট করে কেটে নিতে হয় এবং এর মাঝে 1 সেন্টিমিটার করে কেটে প্রতিটি বর্গাকার স্পঞ্জের মধ্যে একটি করে বীজ বপন করতে হবে। বীজ থেকে চারা গজানোর 2 থেকে 3 দিন পর প্রাথমিক অবস্থায় 5 থেকে 10 মিলিমিটার খাদ্য উপাদান সম্বলিত দ্রবণ একবার এবং চারা গজানোর 10 থেকে 12 দিন পর থেকে চারা রোপণের পূর্ব পর্যন্ত প্রতিদিন 10 থেকে 20 মিলিলিটার দ্রবণ দিতে হবে। হাইড্রোফনিক পদ্ধতিতে বিভিন্ন ফসলের চারার বয়স ও পিএইচ এর মানের ভারসাম্য থাকা প্রয়োজন। তাই উল্লেখযোগ্য ফসলের জন্য বয়সের সাথে সামঞ্জস্য রেখে পিএইচ এর মান আসুন জেনে নিই। 3 থেকে 4 সপ্তাহ বয়সী টমেটো চারার জন্য পিএইচ এর মান 5.5 থেকে 6.5। 2 থেকে 3 সপ্তাহ বয়সী লেটুস গাছের জন্য প্রয়োজনীয় পিএইচ এর মান 6 থেকে 6.5। 4 থেকে 5 সপ্তাহ বয়সী ক্যাপসিকাম গাছের জন্য প্রয়োজনীয় পিএইচ এর মান 6 থেকে 6.5। 2 থেকে 3 সপ্তাহ বয়সী শসা গাছের জন্য প্রয়োজনীয় পিএইচ এর মান 5.8 থেকে 6। 4 থেকে 5 সপ্তাহ বয়সী বাঁধাকপি গাছের জন্য প্রয়োজনীয় পিএইচ এর মান 6.5 থেকে 7.5। 2 থেকে 3 সপ্তাহ বয়সী স্ট্রবেরি গাছের জন্য প্রয়োজনীয় পিএইচ এর মান 5.5 থেকে 6.5। হাইড্রোফনিক পদ্ধতিতে চাষাবাদের জন্য জলীয় খাদ্য দ্রবণ অপরিহার্য। তাই জলীয় খাদ্য তৈরিতে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যের পরিমাণ ও খাদ্য তৈরির পদ্ধতি সম্পর্কে জানা অত্যাবশ্যকীয়। আসুন জেনে নেওয়া যাক 1000 লিটার পানিতে কি পরিমাণ রাসায়নিক উপাদান মেশাতে হবে। পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট 270 গ্রাম, পটাশিয়াম নাইট্রেট 580 গ্রাম, ক্যালসিয়াম নাইট্রেট 1000 গ্রাম, ম্যাগনেসিয়াম ফসফেট 510 গ্রাম, ইডিটিএ আয়রন 80 গ্রাম, ম্যাঙ্গানিজ সালফেট 6.10 গ্রাম, বরিক অ্যাসিড 1.80 গ্রাম, কপার সালফেট 0.40 গ্রাম, অ্যামোনিয়াম মলিবডেট 0.38 গ্রাম, জিঙ্ক সালফেট 0.44 গ্রাম। মিশ্রণ প্রক্রিয়া। মিশ্রণ প্রক্রিয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। প্রথমে স্টক সলিউশন তৈরি করার জন্য 10 লিটার পানির 2টি পাত্র নিতে হবে। এরপর 10 লিটার পানিতে ক্যালসিয়াম নাইট্রেট এবং ইডিটিএ আয়রন মিশ্রিত করে ভালো করে মিশিয়ে নিতে হবে। অপর পাত্রের 10 লিটার পানিতে অবশিষ্ট রাসায়নিক উপাদান মিশিয়ে পানিতে দ্রবীভূত করতে হবে। এরপর 1000 লিটার পানি সমৃদ্ধ ট্যাঙ্কে মিশ্রণ দুইটি এক এক করে একটি অধাতব দণ্ডের সাহায্যে ভালো করে দ্রবীভূত করতে হবে। হাইড্রোফনিক পদ্ধতির লক্ষণীয় বিষয়সমূহ। মূলত হাইড্রোফনিক পদ্ধতির সাফল্য নির্ভর করে এর সঠিক ব্যবস্থাপনার উপরে। দর্শক, আসুন জেনে নেই এর ব্যবস্থাপনা সম্পর্কে। ইসি এবং পিএইচ এর মাত্রা। সাধারণত পিএইচ এর মাত্রা 5.8 থেকে 6.5 এবং ইসি এর মাত্রা 1.5 থেকে 2.5 ডিএস পার এম এর মধ্যে রাখতে হবে। তবে মনে রাখতে হবে মিশ্রণটি উল্লেখিত মাত্রার বাইরে চলে গেলে গাছের শিকড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং গাছের প্রয়োজনীয়তা অনুসারে খাদ্য উপাদান প্রদান করতে হবে। দ্রবণের তাপমাত্রার ব্যাপারে সচেতন হতে হবে। সাধারণত দ্রবণের তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। যদি দ্রবণের তাপমাত্রা বেড়ে যায় তবে শোষণের হারও বেড়ে যায়, ফলে অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পায়। সাধারণত দুপুরবেলায় তাপমাত্রা বেড়ে যায়, তাই সে সময় তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। জলীয় দ্রবণে অতিরিক্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করতে হবে, কেননা এর অভাব হলে গাছের শিকড় নষ্ট হয়ে যেতে পারে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে এবং রোগমুক্ত চারা ব্যবহার করতে হবে। এছাড়া চাষকৃত ফসলে পোকামাকড় আক্রমণ করতে পারে, এজন্য নিয়মিত তদারকি প্রয়োজন। হাইড্রোফনিক পদ্ধতিতে খুব কম সময়ে বাড়ির আঙিনায় শাকসবজি চাষ করে পারিবারিক প্রোটিনের চাহিদা পূরণ করা সম্ভব। তাছাড়া এ পদ্ধতিতে কোনো রাসায়নিক সার বা কেমিক্যাল ও কীটনাশকের ব্যবহার করা হয় না বিধায় রাসায়নিক ও কেমিক্যাল মুক্ত শাকসবজির উৎপাদন করা যায়। অন্যদিকে এরূপ উৎপাদন ব্যবস্থা পরিবেশগত দিক থেকেও ঝুঁকিমুক্ত বা একটি পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা। এই হাইড্রোপনিক পদ্ধতিতে আপনিও চাষ করতে পারেন অনায়াসে। নগর জীবনকে সবুজে রাঙিয়ে তুলতে বাসার ছাদে বা বারান্দায় মাটি ছাড়াই বিভিন্ন ফল, ফুল ও সবজি চাষ করতে পারবেন এই পদ্ধতিতে। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নেব এখন। আর বিরতির পর আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলায় থাকছে কেয়ার বাংলাদেশের মৌমাছি পালন ও মধু উৎপাদনের উপর মূল প্রতিবেদন। সবশেষে থাকবে বেগুন চাষিদের জন্য বেগুনের পোকামাকড় ও রোগবালাই দমনের উপর কৃষি টিপস।
শ্যামল বাংলা। বিরতির পর সবাইকে স্বাগত আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলায়। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য থাকছে কেয়ার বাংলাদেশের মৌমাছি পালন ও মধু উৎপাদনের উপর মূল প্রতিবেদন। আমার শ্যামল বাংলা, শ্যামল বাংলা। কেয়ার বাংলাদেশ হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় কেয়ার বাংলাদেশের সহযোগিতায় এই প্রকল্পের সদস্যরা রংপুর সহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মৌসুমে মাঠ পর্যায় থেকে মধু সংগ্রহ করে থাকে। সংগৃহীত মধু বিক্রি করে উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিক এবং প্রকল্পের সদস্যদের মধ্যে বিকৃত অর্থ বণ্টন করে থাকে। এতে করে কিছু লোকের আয়ের একটা মাধ্যম সৃষ্টি হয়েছে। সেই মাঠ পর্যায়ের মধু সংগ্রহের উপর রয়েছে এবারের মূল প্রতিবেদন পর্ব। তো প্রিয় দর্শক, চলুন মূল প্রতিবেদনটি দেখে আসা যাক। মৌমাছি পরাগায়নের জন্য একটা অন্যতম মাধ্যম। এই মৌমাছির মাধ্যমে পরাগায়ন হলে এর ফসল তুলনামূলকভাবে বৃদ্ধি পায়। খেয়াল করে দেখা যাবে যে এই যে একটা সরিষার ক্ষেত, এখানে দেখেন অসংখ্য মৌমাছি দেখা যাচ্ছে, অর্থাৎ মৌমাছি এখান থেকে এই মধুগুলো সংগ্রহ করতেছে। এই মধুটা এখান থেকে নিয়ে মৌ কলোনি আছে, সেখানে ওই মধুগুলো ওখানে রাখবে। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বক্সটায় দৈর্ঘ্যে আছে 22 ইঞ্চি এবং প্রস্থে আছে 11 ইঞ্চি। এটার তলায় কিন্তু একটা কাঠ দিয়ে আবদ্ধ করা আছে, উপরটা ফাঁকা। এই ফাঁকা রাখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কাজ করার জন্য এই হ্যাঙ্গারগুলো বের করার জন্য উপরটা ফাঁকা রাখতে হয়। আবার এটা এই বস্তা দিয়ে মৌমাছি ঢোকার পর ঢেকে দিতে হয়। আর ঢাকনা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে রোদের জন্য এবং ঠান্ডার থেকে এটা প্রোটেক্ট হয়। আবার একটা বিষয় আছে যে বাইরে অনেক সময় বিভিন্ন পিঁপড়া এবং পাখিরা আক্রমণ করে মৌমাছি, সেটার থেকেও এটা প্রোটেক্ট হয়। মৌচাষীদের একটা অন্যতম টার্গেট থাকে তার মৌ কলোনিকে কিভাবে বৃদ্ধি করা যায়। মৌ কলোনি বৃদ্ধি করার জন্য যে বিষয়গুলো লাগে সেটা হচ্ছে যে এরকম এটা হ্যাঙ্গার লাগে, এটার নাম হচ্ছে হ্যাঙ্গার। এই হ্যাঙ্গারটা হচ্ছে যে গুণাতার এখনও সেট করা হয়নি, আর এই হ্যাঙ্গারটাতে গুণাতার সেট করা হয়েছে। এটা তারবিহীন, এটা হচ্ছে তার সহ। আর পাশাপাশি যে বলছিলাম যে সিএফ শিট, এটাকে বলা হয় সিএফ শিট। এটা মৌমাছি যে মোম তৈরি করে সেই মোমটা দিয়ে আবার এই শিটটা মেশিনের মাধ্যমে তৈরি করা হয়। এটা যখন আমরা এইটার ভিতরে সেট করে দেব, এটাকে আবার মৌমাছি এর উপরে সুন্দর করে চাক দিবে, যে চাকের মধ্যে মৌমাছি মধু রাখবে, বাচ্চা দিবে, ডিম দিবে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই হ্যাঙ্গারের আবার ঠিক মাঝখানে একটা কাটা আছে, গর্ত করা আছে, বিট কাটাকে বলা হয়। এই যে শিটটা আছে এবং এখানে 3টা লাইন দেওয়া আছে গুণাতারের, এটার এইখানে রাখার পরে একটার উপর দিয়ে একটার নিচ দিয়ে দিতে হবে। এটা এইভাবে একটার উপর দিয়ে একটা নিচে দেওয়ার পরে এই যে বলছিলাম যে এখানে একটা দাগ দেওয়া আছে, এই মাথাটা এই দাগের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এই যে 3টা তার দেওয়া আছে, এই তারের 2টো তার বাইরে, একটা তারে ভিতরে, অর্থাৎ একটার উপর দিয়ে একটার নিচ দিয়ে এভাবে এই শিটটা সেট করলাম। করে শিটের এই মাথাটা এই হ্যাঙ্গারের কাঠটার সাথে যে গর্তটা আছে এর ভিতরে মাথাটা ঢুকিয়ে দিয়েছি। এখন এটা সেট হয়ে গেল, যাতে করে এটা পড়ে না যায়। এই জন্য এখন মোম গলে এইটার সাথে জয়েন্ট দিয়ে দিলে এই সেটটার কাজ হয়ে গেল। আমরা দেখলাম যে কিভাবে মোম দিয়ে এটা আটকে দেওয়া হলো। এখন দেখেন এটা আর ঝাঁকালেও আর পড়বে না, তার মানে এটা এখানে লেগে গেছে। আমরা প্রাইমারি কাজটা করে দিলাম, বাকি কাজ সব মৌমাছি নিজে করবে। এরকম 10টি হ্যাঙ্গার বা মৌচাক সমৃদ্ধ 10টি হ্যাঙ্গার একটা বক্সে রাখা যায়। এই যে আপনার শ্রমিক মৌমাছিগুলো দেখতেছেন, এরা এইখান থেকে শুরু করে 3 কিলো পর্যন্ত দূরে যে সোর্স আছে সেই সোর্স থেকে এরা মধু নিয়ে আসে। এই যে এখানে দেখেন যে সাদা দেখা যাচ্ছে ইয়াগুলো চাকটা, এই চাকের মধ্যে এরা মধুটা রাখে। একটা রানী এই পুরা কলোনিটাকে নেতৃত্ব দেয় এবং রানী পরিচালনা করে। সক্ষম একটা রানী মৌসুমের সময় প্রতিদিন 1200 থেকে 2000 পর্যন্ত ডিম দেওয়ার ক্ষমতা রাখে। আর একটা বিষয় হচ্ছে, যখন আমরা কোনো ভালো সোর্সে রাখবো এই বক্সগুলো, তখন প্রতি 7 দিন 8 দিন অন্তর অন্তর দেখা যাবে যে এই যে উপরের অংশ, যেটা বলছিলাম যে হানি চেম্বার বলা হয়, উপরের অংশেতে মধু ভরে যাবে। খুব আস্তে করে এই হ্যাঙ্গারটাকে
উঠায় দেখতে হবে যে মধু আছে কি না। এখানে মধু আছে, সেই ক্ষেত্রে এই মৌমাছি সহ কিন্তু এটা হারভেস্ট করা যাবে না। এই মৌমাছিকে এইখানে বক্সের মধ্যে রেখে যেতে হবে। বাকি যে মৌমাছিগুলো থাকবে এই ব্রাশ দিয়ে আস্তে করে ভিতরে নামাই দিতে হবে। এই উপরে যে সাদা অংশটা এটা হচ্ছে হানি চেম্বার বলি বা মধু রাখার ঘর। ওখান থেকে এই বক্সের মধ্যে আমরা এই হ্যাঙ্গারগুলো নিয়ে আসি মধু সমৃদ্ধ। এটা নিয়ে এসে যখন দেখা যায় যে কিছু কিছু ঘর আছে, আপনারা খেয়াল করবেন যে মধু রাখার পরে মৌমাছি এর মুখটা বন্ধ করে দিচ্ছে, সেই ক্ষেত্রে চাকু দিয়ে মুখটা কাটবে। মধু হারভেস্ট মেশিন, এই মেশিনের দুটো অংশ আছে, আমরা একসঙ্গে এরকম দুটো চাককে ভিতরে ঢুকাই দিতে পারি। দেওয়ার পরে এটা ঘোরাতে হবে, তবে এই ঘুরানটা খুব জোরে দেওয়া যাবে না। এই মধুটা কোনো যদি কেমিক্যাল ইউজ না করা হয় তাহলে এই মধুটা জমবে। আমাদের মানুষ মনে করে মধু কেন জমবে, এটা ভালো মধু না, ফলে তারা এটাতে নিরুৎসাহিত হয়। আবার বাইরে থেকে যে সব মধু আসে, অনেক মধু আছে যেখানে কেমিক্যাল ইউজ হয়, সেই মধুটা জমে না, তারা মনে করে ওইটা ভালো মধু। আসলে ওইটা কিন্তু অনেকটা বলা যায় যে ফরমালিন দেওয়া মাছের মতো কাহিনী। এই জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে এবং জনগণের মধ্যে যদি সচেতনতা বৃদ্ধি পায় তাহলে আমাদের এই মৌ চাষি যারা আছে তারা সহজে মধুটা বিক্রি করতে পারবে। প্রিয় দর্শক, এভাবে আপনি নিজে মাঠ পর্যায় থেকে বিভিন্ন মৌসুমে মধু সংগ্রহ করতে পারেন। এতে করে আপনি নিজে যেমন লাভবান হবেন, অন্যদিকে এসব কর্মকাণ্ডে বেকার যুবকদের নিয়োজিত করে বেকারত্ব লাঘব করতে বিশেষ ভূমিকা পালন করতে পারেন। প্রিয় দর্শক, বেগুনের পোকামাকড় ও রোগবালাই দমনের উপর এবারে থাকছে কৃষি টিপস। শীতের মৌসুমে হরেক রকমের সবজির মধ্যে বেগুন জনপ্রিয় একটি সবজি জাতীয় তরকারি। কৃষকরা যদিও এই সময়ে বেগুনের চাষটা বেশি করে থাকেন, তবে সারা বছরই বেগুনের চাষ হয় বর্তমানে। আর এই বেগুন চাষিরা বেগুনের পোকামাকড়ের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় বেশি। প্রিয় কৃষক, বেগুনের পোকামাকড় ও রোগবালাই দমনে কি করবেন সে বিষয়ে টিপস দিয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সৈয়দ নুরুল আলম। তো চলুন তার কৃষি টিপসটি দেখে আসি। বেগুন চাষ করতে গেলে কৃষক ভাইরা যে সমস্যার সম্মুখীন হন তার মধ্যে অন্যতম হচ্ছে পোকামাকড়ের আক্রমণ। আর এই পোকামাকড়ের আক্রমণ এত ব্যাপক যে অনেক সময় কৃষকরা দিশাহারা হয়ে যান। আর এই দিশাহারা অবস্থায় তাদের সামনে একমাত্র কাণ্ডারি হিসাবে এসে দাঁড়ায় কীটনাশক, বালাইনাশক, রাসায়নিক বিভিন্ন ধরনের বালাইনাশক। বিশেষ করে গ্রীষ্মকালীন যে সমস্ত বেগুন আমাদের বাজারে পাওয়া যায়, আমরা বালাইনাশক বিশ্লেষণ গবেষণাগারে পরীক্ষা করে দেখেছি, তার মধ্যে শতকরা প্রায় 18 থেকে 23% বেগুনের মধ্যেই আমরা কীটনাশকের অবশিষ্টাংশ পেয়েছি। যে সমস্ত পোকামাকড় এই আমার জমিতে লাগে, বিশেষ করে বেগুনের জমিতে আক্রমণ করে, তার মধ্যে প্রথম মারাত্মক পোকাটির নাম হচ্ছে বেগুনের মাজরা পোকা, অথবা এটাকে আমরা বলি বেগুনের ডগা ও ফলছিদ্রকারী পোকা। এই বেগুনের ডগা ও ফলছিদ্রকারী পোকা মারার জন্যই কৃষকরা ব্যাপকভাবে কীটনাশক প্রয়োগ করে থাকে। অথচ তার জন্য আমাদের চমৎকার একটি আইপিএম পদ্ধতি আছে, সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি। সেটা আপনারা দেখছেন যে ফেরোমন ফাঁদ, সেই ফেরোমন ফাঁদের ব্যবহার আমাদের শুরু করতে হবে বেগুন লাগানোর 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই। কিন্তু আমার জমির মধ্যে ফেরোমন ফাঁদ পেতে ফেলতে হবে। ফেরোমন ফাঁদ পাতার পর সমস্ত পুরুষ পোকা আমরা এটার মধ্যে আকৃষ্ট করব এবং সেটাকে পোকামুক্ত করার চেষ্টা করব। আর যখনই কোথাও ডগা ঢলে পড়বে, অর্থাৎ যে ডগাটি আক্রান্ত হবে এই ফলে, সেই ডগাটি আমরা নিচ থেকে কেটে দেব। কেটে দিয়ে জমির আলের পাশে না ফেলে একটু গর্ত করে মাটির মধ্যে সেটিকে পুঁতে ফেলব। এভাবে কিন্তু এটিকে খুব সুন্দরভাবে দমন করানো যায়। যেমন এই যে বেগুনের ফুল আসা শুরু হয়েছে, এই সময় থেকে আপনাদের জৈব বালাইনাশক স্পেনোসেড অথবা সাকসেস বা ট্রেসার নামে যেটি বাজারে পাওয়া যাচ্ছে, এই যে সাকসেস বা ট্রেসার নামে এটি বাজারে পাওয়া যায়, এটি আমাদের 15 দিন পর পর যে জাতিত মাত্রা আছে সেই মাত্রায় এটাকে প্রয়োগ করতে হবে। এই 3টা কাজ যদি আমরা করি তাহলে সারা বছর ব্যাপী আমরা খুব চমৎকারভাবে এই বেগুনের ডগা ও ফলছিদ্রকারী পোকা আক্রমণ থেকে আমাদের ফসলকে বাঁচাতে পারবো। সুতরাং অহেতুক অকারণে যদি আপনি কীটনাশক না প্রয়োগ করে আপনি এই আইপিএম পদ্ধতি ব্যবহার করেন তাহলে আপনার এই মাকড়ের উপদ্রবও হবে না। আর যদি একান্তভাবেই মাকড়ের উপদ্রব শুরু হয় সেক্ষেত্রে আপনি অ্যাবামেকটিন জাতীয়
মাকড়নাশক বাজারে পাওয়া যাচ্ছে। আমি আবারও বলছি, অ্যাবামেকটিন জাতীয় মাকড়নাশক বাজারে পাওয়া যায়। এটি একটি জৈব মাকড়নাশক, এটির ব্যবহার করবেন। প্রিয় কৃষক, চাইলে আপনিও পারেন টিপসটি অনুসরণের মাধ্যমে আপনার বেগুন ক্ষেত পোকা ও রোগমুক্ত রাখতে। সুপ্রিয় কৃষক, আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা, সম্ভাবনা, মতামত, পরামর্শ আমাদের কাছে লিখে জানাতে পারবেন আপনাদের ধান, পাট, আখ, মাছ, মুরগি, গরু, ছাগল সহ ফুল, ফল ও সবজির যাবতীয় রোগ ব্যাধির কথা। পাবেন সচিত্র প্রতিবেদনে উত্তর। আমাদের কাছে লিখবার ঠিকানা: আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, শ্যামল বাংলা, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন করতে পারবেন 963203 থেকে 4 পর্যন্ত এই নাম্বারে। ইমেল করতে পারবেন shyamulbangla@banglavision.tv। SMS করতে পারবেন SB লিখে স্পেস দিয়ে পরামর্শ লিখে 116 নম্বরে। খনার বচন আছে, প্রভাতকালে উঠে যে খাবে ঠান্ডা জল, তাহার ঘরে বদ্যি না যাবে কোনো কাল। অর্থাৎ সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে ঠান্ডা পানি পান করলে রোগবালাই হয় না, যার কারণে ডাক্তার কবিরাজের প্রয়োজন হয় না। প্রিয় দর্শক, আমাদের হাতে আজ আর সময় নেই। দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলার আগামী পর্বে দেখবেন ধান উৎপাদনে কৃষি প্রযুক্তির উপর বিশেষ প্রতিবেদন, চেরি টমেটোর চাষ ও পরিচর্যা নিয়ে মূল প্রতিবেদন। এছাড়াও থাকবে বাঁধাকপির রোগবালাই দমনের উপর কৃষি টিপস।